আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে বিজিবি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জন ঐক্য পার্টি বিজেপি। প্রিয় দেশবাসী, 21শে অগাস্ট গ্রেনেড হামলা মামলা ইতিমধ্যে বিজ্ঞ আদালত থেকে সমস্ত আসামিদেরকে খালাস দেওয়ার প্রসঙ্গ এবং পূর্বাপর বিভিন্ন মামলায় প্রাসঙ্গিক বিষয় তথা একটি মামলার বিষয় আলোচনা করার যে সমস্ত বিষয়গুলিকে প্রাসঙ্গিক হিসেবে বিজ্ঞ আদালতে বিচার কার্য নিষ্পত্তি করা হয়, তার অন্যতম একটি পার্ট হল বিশেষত ক্রিমিনাল মামলায় ইনভেস্টিগেশন তথা মামলার তদন্ত কার্যের উপর নির্ভর করে বিজ্ঞ আদালত তার বিচার কার্য নিষ্পত্তি তথা বিচার কার্য সমাপ্ত করে থাকে। একজন আইনের ছাত্র হিসেবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তথা মতামতের প্রেক্ষিতে আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করতে চাই, আজকে মূলত 21শে অগাস্ট গ্রেনেড হামলার মামলায় প্রাসঙ্গিক বিষয়টিকে সামনে রেখে বিগত দিনে তথা স্বাধীনতার পরবর্তী সময় থেকে অদ্য পর্যন্ত বাংলাদেশের বিচারালয়ের সংস্কৃতিতে ইতিপূর্বে বিভিন্ন ঘটনার তথা মামলা সংক্রান্ত ইনভেস্টিগেশনের যে পার্টটি রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন নয়, একটি ক্রিমিনাল মামলা নিষ্পত্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল মামলার ইনভেস্টিগেশন তথা তদন্ত প্রতিবেদন, যার উপরে একটি মামলার বিচার কার্যের অধিকাংশ অংশই নির্ভর করে থাকে। পাশাপাশি মামলা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করে বিজ্ঞ বিচারক তথা বিচার আদালত তার মামলার কার্যক্রমে রায় নিষ্পত্তিতে অগ্রসর হয়। এই ক্ষেত্রে এই কথাটি নিঃসন্দেহে বলা যায় যে একটি মামলা নির্ভর করেন তার সিংহভাগ ভূমিকা যারা পালন করেন, যে অংশটি পালন করে থাকেন, যে কর্মটির উপর বিচার কার্য নির্ভরশীল হয়ে থাকে, তার অন্যতম একটি অংশ মামলার তদন্ত কর্মকাণ্ড এবং সাক্ষ্য প্রমাণাদি। বাংলাদেশের বিচার কার্যক্রমে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার অবতারণা হয়েছে। এমনও ঘটনার অবতারণা হয়েছে বিগত সময়ে, বিগত দিনে নারায়ণগঞ্জে একটি হত্যা মামলার ঘটনায় লক্ষ্য করা যায়, যাকে হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেদনে তদন্ত প্রতিবেদনের চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে দেখা যায় সেই ভিকটিম জীবিত হিসেবে উদ্ধার হয়েছে এবং তাছাড়াও মৃত ব্যক্তির বিরুদ্ধেও বিগত দিনে চার্জশিট দিতে
লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন মামলায় তথ্য প্রমাণে এরকম প্রমাণ বিগত দিনে প্রকাশ পেয়েছে যে মৃত ব্যক্তির উপরও চার্জশিট দেওয়া হয়েছে। তাহলে একটি বিচার কার্যকে ন্যায় বিচারের নিষ্পত্তি করার লক্ষ্যে বিজ্ঞ আদালত যে পুলিশ প্রতিবেদন তথা তদন্ত প্রতিবেদনের উপরে নির্ভরশীল হয়ে তারই ধারাবাহিকতা সাক্ষ্য প্রমাণের উপরে বেস করে যে বিচার কার্যের দিকে অগ্রসর হয়, তা অনেক সময় ন্যায় বিচারকে চরমভাবে বাধাগ্রস্ত করত বিজ্ঞ আদালতকেও তার ন্যায় কার্যে প্রভাবিত করে আসছে, যা ইতিপূর্বে বিভিন্ন মামলার ঘটনার প্রেক্ষাপট, তদন্ত প্রতিবেদন, তদন্ত কার্যক্রম এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য প্রমাণে যার ভুরি ভুরি নজির ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় 21শে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় জর্জ মিয়া নামে এক কথিত ব্যক্তিকে, জনৈক ব্যক্তিকে এই মামলার আলোচিত চরিত্র হিসেবে অনেক বিতর্কের জন্ম দিয়েছিল। পরবর্তী সময়ে এসে এই বিতর্কের ধারাবাহিকতায় প্রথম ইনভেস্টিগেশন তথা তদন্ত প্রতিবেদনে এক ধরনের প্রতিবেদন বা অভিযোগপত্র দায়ের করা হয়। পরবর্তী সময়ে এসে কাহার আকন্দ নামে রিটায়ার্ড প্রাপ্ত অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা, যাকে দিয়ে পরবর্তীতে আবারও মামলাটির পুনরায় ফার্দার ইনভেস্টিগেশন করত, এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয় এবং যাদেরকে আসামি করা হয়, যাদেরকে অভিযুক্ত করা হয়, সেই প্রতিবেদন, সেই পুলিশ প্রতিবেদন এবং কথিত সাক্ষীদের উপরে নির্ভর করে বিজ্ঞ আদালতের মাধ্যমে সাজা কার্য পর্যন্ত মামলার প্রাথমিক কার্যক্রমে নিষ্পত্তি আনতে অভিযুক্ত আসামিদেরকে সাজা দান করা হয়। ইতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে বিজ্ঞ উচ্চ আদালত থেকে, মাননীয় আদালত থেকে সাজাপ্রাপ্ত সমস্ত আসামি তথা সকল আসামিদের বেকসুর খালাসপ্রাপ্ত হয়েছে। এই জায়গাটার প্রশ্ন একটি তীব্র প্রশ্নের দাবি রাখে যে কথিত পুলিশ ইনভেস্টিগেশন তথা পুলিশি তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করে যে মামলায় ফেমাবিসি বিদ্যমান থাকা সত্ত্বেও বিচার কার্য পরবর্তী সময়ে এসে মহামান্য উচ্চ আদালত থেকে আজকে যে আসামিরা, সাজাপ্রাপ্ত আসামিরা ছিলেন, যারা বেকসুর খালাসপ্রাপ্ত হয়েছেন, এই জায়গায় যে প্রাথমিকভাবে যে প্রশ্নটির অ্যারাইজ করে সেটি হলো, তাহলে কি সকলেই নির্দোষ বা নিরপরাধ ছিলেন? তাই যদি হয়ে থাকে, তাহলে কাহার আকন্দ নামীয় পুলিশ প্রতিবেদন তথা অভিযোগপত্রটি কি তাহলে ভুয়া ছিল?
যেহেতু মাননীয় উচ্চ আদালত থেকে সমস্ত আসামিদ্বয়ী খালাসপ্রাপ্ত হয়েছেন, অতএব আইনের দৃষ্টিতে সুপ্রতিষ্ঠিত হয়েছে, ওনারা নির্দোষ ছিলেন। এবং আরেকটি বিষয় লক্ষণীয়, 21শে অগাস্ট হত্যা মামলায় প্রথম অভিযোগপত্রে অনেকেরই নাম ছিলেন না, যারা পরবর্তী সময়ে এসে কাহার আকন্দ নামীয় হায়ার করা কর্মকর্তাকে দিয়ে যে পুলিশ প্রতিবেদন তথা অভিযোগপত্র দায়ের করা হয়েছিল বা প্রস্তুত করা হয়েছিল, তাহলে কি আমরা ধরে নেব বিজ্ঞ আদালতের রায়ে সর্বশেষ সিদ্ধান্তে যারা খালাসপ্রাপ্ত হয়েছেন তাদেরকে কাহার আকন্দ নামীয় বিশেষ মদতপুষ্ট প্রতিনিধি মনোনীত হয়ে ওনাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় অভিযুক্ত করেছিলেন? আরেকটি বিষয় লক্ষণীয়, 21শে অগাস্ট হত্যা মামলায় সুস্পষ্ট ফেমাভিসি বিদ্যমান থাকা সত্ত্বেও আজকে যারা খালাসপ্রাপ্ত হয়েছেন, যেহেতু বিজ্ঞ আদালত কর্তৃক তারা খালাসপ্রাপ্ত হয়েছেন, তারা নির্দোষ, এ কথা নির্দ্বিধায় বলা যায়, যা আর কোনো সংশয়ের অবকাশ রাখে না, কারণ মাননীয় উচ্চ আদালত থেকে ওনারা নির্দোষ প্রমাণিত হয়েছেন। তাহলে এই 21শে অগাস্ট ঘটনার সাথে সম্পৃক্ত কারা? কারা ঘটালো এই ঘটনা, বা এই দুর্ঘটনার পিছনে কাদেরই সম্পৃক্ততা ছিল, কারাই বা জড়িত ছিলেন? তারা এই মামলায় সম্পৃক্ত কেন তাদেরকে করা হয়নি? তাইলে কি বলবো কাহার আকন্দের সেই অভিযোগপত্র তথা সিএস সম্পূর্ণটাই বিশেষ কোনো চক্র কর্তৃক বা মদতপুষ্ট স্ক্রিপ্টেড পুলিশ প্রতিবেদন ছিল? হ্যাঁ, এই কথা এখন আমরা একটি গভীর সন্দেহ তথা ডাউটের বিষয় উত্থাপিত, যেহেতু সমস্ত আসামিদ্বয়ী ইতিমধ্যে মহামান্য উচ্চ আদালত থেকে খালাসপ্রাপ্ত হয়েছে, অতএব ওনারা কেউ 21শে অগাস্ট হত্যা কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। তাহলে কারা জড়িত ছিলেন? তাহলে কি কাহার আকন্দ তাদেরকে প্রকৃত অপরাধীদেরকে আড়াল করে নিরপরাধ নির্দোষ ব্যক্তিদেরকে বিশেষ গোষ্ঠী বা প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে তাদেরকে এই মামলায় আনয়ন করেছিলেন? যদি তাই হয়ে থাকে, এইরকম একটি গুরুত্বপূর্ণ অসৎ আচরণ করার দায়ে কাহার আকন্দকে কেন আইনের আওতায় এনে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে না? এতগুলো 21শে অগাস্ট গ্রেনেড হত্যা মামলার কাহার আকন্দের একটি সম্পূর্ণ, যা আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে উনি মিথ্যা অভিযোগপত্র দায়ের করেছিলেন। এ শুধু 21শে অগাস্ট গ্রেনেড হামলা মামলার দিকে দৃষ্টি দিলেই হবে না, কেন নয়, এটি একটি আলোচিত ঘটনা যেরকম দাবি রাখে, এবং এই মামলায় যে বা যারা
যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল, সাজা দান করা হয়েছিল, তারা এই দেশের সিংহভাগ শীর্ষস্থানীয় হেভিওয়েট ব্যক্তিত্বের অধিকারী অনেকেই। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন মামলার ইনভেস্টিগেশনে যে সমস্ত ঘটনা, যে সমস্ত মামলার বিষয়াদি সেই অর্থে জনসম্মুখে, জনমানুষে পাবলিশলি আলোচনায় আসেনি, এরকম হাজারো লক্ষ না জানি কত অজানা ঘটনা অবাঞ্ছিত পুলিশ প্রতিবেদন তথা সিএসের উপরে নির্ভর করে কত নিরপরাধ নির্দোষ বিনা দোষে সাজার ন্যায় কারাভোগ করতে হয়েছে। কেন নয়, এর যথেষ্ট পরিমাণ দৃষ্টান্ত ইতিমধ্যে বিচারালয়ে তথা বাংলাদেশের বিচার সংস্কৃতিতে প্রমাণিত হয়েছে। হত্যা মামলায় ভিকটিম জীবিত উদ্ধার হওয়া, মৃত ব্যক্তির নামে পুলিশ প্রতিবেদন তথা অভিযোগপত্র দায়েরকরণ, নাবালক শিশুকে অভিযুক্ত করে সিএস দায়েরকরণ, মৃত ব্যক্তিকে মামলা এনে অভিযোগপত্র দায়েরকরণ, এই সমস্ত অজস্র ঘটনা ইতিমধ্যে বিভিন্ন ঘটনার অবতারণা করেছে, জন্ম দিয়েছে। আর না জানা অজানা হাজারো লাখো কত ঘটনা জানি, কত অসত্য ঘটনার জন্ম দিয়েছে। তাহলে কি এই বিষয়টি নিঃসন্দেহে কাহার আকন্দের অভিযোগপত্র তথা 21শে গ্রেনেড হামলার মামলার আলোচনাটা এই জন্য নিয়ে আসছি, যা ইতিমধ্যে আদালত কর্তৃক সুপ্রতিষ্ঠিত একটি নজিরের সৃষ্টি করেছে। এর বাহিরে অজস্র কত ঘটনা যা আমাদের সকলের অজানা। তাহলে এই কাহার আকন্দদের মতো যে সমস্ত অসৎ ব্যক্তিদ্বয় এই গুরুত্বপূর্ণ বিচার অংশের কাজের সাথে সম্পৃক্ত তথা অভিযোগপত্র দায়ের এবং তদন্ত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন রয়েছে, তাদের সেই সমস্ত কর্মকাণ্ডকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার, জবাবদিহিতার আওতায় এনে বিচার তথা আগামীর ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে এখন সময় এসেছে আপাময় 18 কোটি মানুষের ন্যায় বিচার, ন্যায় অধিকার প্রতিষ্ঠায়, আইনের শাসন প্রতিষ্ঠায় আদালতকে ন্যায় কাজে সহযোগিতা করার লক্ষ্যে ইনভেস্টিগেশন তথা অভিযোগপত্র দায়ের সংক্রান্ত কর্মের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে।
আজও যদি এই অবস্থা থেকে পরিত্রাণ না পাওয়া যায় বা এই অবস্থা থেকে উতরিয়ে না আসা যায়, ভবিষ্যতে এরকম অজস্র কাহার আকন্দদের জন্ম হয়েছে অতীতে, ভবিষ্যতে এদের জন্ম হবে। মিথ্যা অভিযোগে নিরপরাধ মানুষদেরকে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী জানিয়ে মানুষকে সাবার করতে হবে। এরকমটির জন্য পুনরায় পুনরাবৃত্তি না ঘটে, তার লক্ষ্যে আমি একজন আইনজীবী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তথা আইন মন্ত্রণালয়ের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাবো এবং সমস্ত রাজনৈতিক দলমত, দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী শ্রেণী পেশার মানুষের কাছে উদাত্তভাবে সেই আকুল আবেদন রাখব, এই অবস্থা থেকে যদি এখনই করণীয় সম্পর্কে যত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে অদূর ভবিষ্যতে 21শে অগাস্ট হত্যার মামলা হামলার নেই, মিথ্যা অভিযোগে, মিথ্যা পুলিশ প্রতিবেদন, মিথ্যা অভিযোগপত্রের উপরে ডিপেন্ডেন্ট করে সাজানো সাক্ষী এবং মিথ্যা সাক্ষীর উপরে নির্ভরশীল হয়ে ন্যায় বিচার বারবার ব্যাহত হওয়ার শঙ্কার সৃষ্টি হবে। অতএব এমন অবস্থার জন্য আর পুনরাবৃত্তি না ঘটে, তার লক্ষ্যে তদন্ত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারী তথা যে সমস্ত ব্যক্তিদ্বয়ের দায়িত্বরত রয়েছে বা ভবিষ্যতে থাকবেন, প্রত্যেকে তার কর্মের জন্য জবাবদিহির আওতায় নিয়ে আসা উচিত এবং ভবিষ্যতে যাতে করে কোনো নিরপরাধ ব্যক্তি মিথ্যা মামলায়, মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে সাজার সম্মুখীন না হতে হয়। পাশাপাশি আরেকটি জিনিস, আমি একজন আইনজীবী হিসেবে, আইনের একজন ছাত্র হিসেবে আমার কাছে যতটুকু অনুমেয়, অজ্ঞত মামলা এবং রিমান্ড আবেদন, রিমান্ড কর্মকাণ্ড, পুলিশ প্রতিবেদন, এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে বা বিচারাধীন অভিযুক্ত মামলার কর্মকাণ্ডের সাথে রিমান্ড, পুলিশ প্রতিবেদন, সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান, তাদের প্রত্যেককেই তার জবাবদিহিতার আওতায় সুনিশ্চিত করতে হবে। যদি এমনটি হয়, কোনো মামলায় মিথ্যা সাক্ষীর কারণে, মিথ্যা অভিযোগপত্রের কারণে নিরপরাধ কোনো মানব, কোনো জনগণ তথা বাংলার কোনো বিচার প্রার্থী জনতা সাজাপ্রাপ্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয় এবং আদালত কর্তৃক যদি তা আবার প্রমাণিত হয় যে সেই সাজাপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ জেল, জুলুম, নির্যাতন, রিমান্ডের নামে নির্যাতন এবং নানাভাবে হেনস্থার শিকার হয়ে থাকে, সর্বোপরি সাজার সম্মুখীন হয়ে থাকে অথবা সাজা পূর্ব
মামলা থেকে যদি বিজ্ঞ আদালতের ন্যায় বিচারের আলোকে মামলা থেকে খালাস বা অব্যাহতি পেয়ে থাকে, তাকে তার দায়ভার ক্ষয়ক্ষতিপূরণ সহ সব প্রণোদিতভাবে আদালতের ডাইরেকশনের মাধ্যমে সেই ব্যক্তিকে যত উপযুক্ত ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসতে হবে, যা রাষ্ট্রকে বহন করতে হবে। এবং এই ইনভেস্টিগেশন কর্মকাণ্ড, সাক্ষ্য কর্মকাণ্ড, রিমান্ড কর্মকাণ্ড যদি কোনো দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী দ্বারা অসত্য প্রমাণিত হয়, নির্যাতন নিপীড়নের প্রমাণিত হয়, তাহলে তাকেও বিচারের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এই প্রস্তাবটি বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির পক্ষ থেকে দেশবাসী তথা 18 কোটি মানুষের হয়ে আগামীর সুশাসন প্রতিষ্ঠায়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সমস্ত রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে, হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতের ন্যায় বিচারকে ত্বরান্বিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদাত্তভাবে আহ্বান জানাব। পাশাপাশি আরেকটি বিষয়, একজন আইনের ছাত্র হিসেবে আগামীর সুশাসন প্রতিষ্ঠায় তথা ন্যায় বিচার প্রতিষ্ঠায় মামলা দায়ের থেকে শুরু করে পরবর্তী কর্মকাণ্ডকে স্বচ্ছতার আওতায় নিয়ে আসার লক্ষ্যে তথা মিথ্যা মামলা মোকদ্দমার হাত থেকে জনমানুষের জীবনকে নিরাপত্তা করার অভিপ্রায়ে একটি মামলা দায়ের থেকে শুরু করে পরবর্তী যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, প্রসিডিং রয়েছে, তার ধারাবাহিকতায় যে ব্যক্তি ফরিয়াদি হবেন বা অভিযোগকারী হবেন, আর যাকে অভিযুক্ত করা হবে বা বিবাদী করা হবে, প্রত্যেককে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। বিষয়টি স্পষ্ট করে বললে এরকম হবে, যিনি ফরিয়াদি হবেন বা মামলার অভিযোগকারী হিসেবে মামলা দায়ের করবেন, এটা সম্পূর্ণটি বিচারিক তথা জুডিশিয়াল বিচারালয়ের আওতাধীন কর্মকাণ্ডের মধ্যে নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি। বিষয়টি হলো এরকম, মামলা কোনো থানায় দায়ের করা, কোনো অভিযোগ থানায় দায়ের করা বা আমলে গ্রহণ করার বিধানকে বাতিল করে সিআরপিসির সংশোধন করতে হবে। মামলা কোনো থানায় দায়ের হবে না এবং প্রত্যেকটি মামলা যার যে অভিযোগ আছে জুডিশিয়াল বিচারালয়ের অধীন মামলা দায়েরের বিশেষ শাখা, বিশেষ সহজলভ্যভাবে বলতে গেলে যে বিষয়ে অভিযোগ আনয়ন করবেন বা আনয়ন করতে চান, প্রাথমিকভাবে তা অভিযোগ আবেদন গ্রহণ করত নিরপেক্ষ তদন্ত সংস্কার মাধ্যমে, যা অবশ্যই
নির্ধারিত পুলিশ কর্মকর্তা দিয়েই তদন্ত কার্য করতে হবে এরকমটি নয়। এবং এই তদন্ত কর্মকাণ্ড পুলিশ কর্মকর্তা বা পুলিশের দায়িত্বরত প্রতিষ্ঠানের উপর রাখা বিধানকে নমনীয় করে নিরপেক্ষ একাধিক তদন্ত কর্তৃপক্ষ, যা একটি মামলার তদন্ত কাজের সাথে দায়িত্বরত যে সমস্ত কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হবে, এই মামলায় আনিত মামলায় এট এ টাইম একাধিক কর্তৃপক্ষ তথা এরকমটি হতে পারে। এক্সাম্পল যদি বলি, একটি কর্তৃপক্ষ যারা মামলাটি ইনভেস্টিগেশন করবেন, এটা শুধু ইনভেস্টিগেশনের জন্য থাকবেন, যাদের সাথে এখনো সেই অবস্থানটি রয়েছে পিবিআই নামে একটি পুলিশের একটি বিশেষ শাখা, যারা তদন্ত কার্যে দায়িত্ব রয়েছেন। আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার প্রস্তাবনা থাকবে, এমন একটি নিরপেক্ষ কর্তৃপক্ষ থাকবে যারা মামলাটি তদন্ত করবেন। পাশাপাশি আরেকটি কর্তৃপক্ষ থাকবেন যেটা স্থানীয় মানুষ তথা প্লেস অফ অকারেন্স বা অভিযোগের স্থল, ঘটনার স্থল নিরপেক্ষ সর্বসাধারণের মানুষের, আম মানুষের অভিভক্তির প্রেক্ষিতে একটি প্রতিবেদন আসবে, আরেকটি প্রতিবেদন করবে স্পেশাল একটি টিম থাকবে রাষ্ট্র তথা আদালত কর্তৃক নিয়ন্ত্রিত, যেটা সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করবে আদালত, নট পুলিশ, নট আদার্স কোন কর্তৃপক্ষ। এরকমভাবে একাধিক কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগের সত্যতা সম্পর্কে যদি যাচাই হয়ে নিশ্চিত হওয়া যায়, আনিত অভিযোগের সপক্ষে যথাযথ তথ্য প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণাদি রয়েছে, অভিযোগের সততা নিরীক্ষিত হয়েছে, তা আইনের আওতায় আসবে। আর যদি মনে হয় আনিত অভিযোগের বিষয়াদি সম্পূর্ণ অসত্য, বৈপুর, ভিত্তিহীন, মিথ্যাচারে ভরপুর, সেই ক্ষেত্রে অভিযোগকারীকে কারাবাস সহ রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মূল্যবান সময় নষ্ট করার লক্ষ্যে বিজ্ঞ আদালতের মূল্যবান সময় নষ্ট করার লক্ষ্যে একটি ক্ষতিপূরণের অংশ যা রাষ্ট্রের কোষাগারে জমা করা হবে, এবং যার বিরুদ্ধে অভিযোগটি আনা হয়েছিল, যে বিবাদীর বিরুদ্ধে অভিযোগটি আনয়ন করা হয়েছিল, তার যদি মিথ্যা প্রমাণিত হয়, আফটার ট্রায়াল তথা প্রাথমিক তদন্ত কর্মকাণ্ডে একাধিক নিরপেক্ষ কর্তৃপক্ষের মাধ্যমে, তাহলে সে বিবাদীকেও মানহানির ন্যায় হেনস্থা করার অভিপ্রায়ে ম্যালাপাইড ইন্টেনশনের কারণে একটি ক্ষতিপূরণ নির্ধারণ করতে হবে। পাশাপাশি যদি কোনো তদন্ত প্রতিবেদনের কারণে তথা
তদন্ত প্রতিবেদন বা অভিযোগপত্রের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে বিচার আদালতে কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত হন এবং পরবর্তীতে উচ্চ আদালত কর্তৃক যদি ব্যাপারটি নিশ্চিত হয় উনি খালাসপ্রাপ্ত হন, তাহলে তদন্ত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জড়িত অসৎ কর্মের প্রমাণিত হলে বা মিথ্যা সাক্ষ্য প্রমাণিত হলে তাদেরকে বিচারের আওতায় আনয়ন করত ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসতে হবে। এই প্রস্তাবগুলি এই জন্যই রাখছি আর এই জন্যই বলছি, একজন আইনজীবী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই দেশ এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায় বিচারকে সুনিশ্চিত করার অভিপ্রায়ে আগামীর একটি কাঙ্ক্ষিত সুন্দর এবং ন্যায়পর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, সেই প্রত্যাশায় আর যেন ভবিষ্যতে কোনো মানুষদ্বয় বা কোনো বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের কোনো জনতাকে যেন মিথ্যা হামলা মামলার শিকার না হতে হয়, তা সুনিশ্চিত করতে এই পদক্ষেপগুলি বাস্তবায়ন করে প্রয়োজনে প্রাসঙ্গিক বা এক্সিস্টেড যে সমস্ত আইন বিধিমালা রয়েছে তা 1757 পরবর্তী প্রায় 350 বৎসরের সে আইন বিধিমালাকে যত উপযুক্ত তথা সময় উপযোগী করে ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সংস্কার কর্মকাণ্ডে আইন ব্যবস্থাপনাকে জনমানুষের অধিকার প্রতিষ্ঠায়, বিচার কার্যক্রমকে সুনিশ্চিত করতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ এবং কর্মকাণ্ড গ্রহণে উদ্যোগী হওয়ার উদাত্তভাবে আহ্বান জানাব। আশা করি এই ব্যাপারে দেশের আপাময় জনতা তথা সচেতন বিশেষ শ্রেণী পেশার মানুষদ্বয় প্রত্যেকে তার নিজস্ব অবস্থান থেকে আগামী ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সোচ্চার দাবি নিয়ে এগিয়ে আসব। বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির পক্ষ থেকে আপনাদের সেই ন্যায় দাবি, ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক সম্মানবোধকে সমুন্নত করার প্রচেষ্টায় কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা চাই না আর 21শে অগাস্ট হত্যার নেই। আমি 21শে অগাস্ট হত্যা মামলাটার শিরোনামটি এই জন্যই নিয়ে আসছি, ইতিমধ্যে যা প্রতিষ্ঠিত একটি মিথ্যা মামলা প্রমাণিত হয়েছে। অতএব তদন্ত কর্মকাণ্ডের কন্দকারের তদন্ত কর্মকাণ্ডকে বেস করে পূর্বাপর স্বাধীনতার পরবর্তী সময় থেকে অদ্য পর্যন্ত 53 তথা 54 বৎসরের না জানি কত অসত্য কর্মকাণ্ডের কারণে, পক্ষপাত দোষে কর্মকাণ্ডের কারণে কত নিরপরাধ মানুষজনকে অন্যায় বিচার তথা প্রহসনের শিকার হয়েছে। এটা শুধু অন্যায় ন্যায় বিচার থেকে বঞ্চিত এবং অন্যায় করা হয়েছে এই জায়গায় লিমিটেড নয়, বিজ্ঞ ন্যায়পর আদালতের সাথেও তারা প্রতারণা করে আসছে।
অতএব অদূর ভবিষ্যতে যেন এই ধরনের অন্যায় তথা হার খন্দকারের নেই আর কোনো কর্মকাণ্ডের অবতারণা না হয়, বিদায় অনতি বিলম্বে স্বাধীনতার 53 বৎসর পরে এসে দেশের বিধিবদ্ধ আইনি বিধিবিধানের সংস্কারপূর্বক সিআরপিসি, পিআরপি, যে সমস্ত পেনাল কোড সহ যে সমস্ত আইনি কার্যক্রম চলমান রয়েছে তা সময় উপযোগিতা সংশোধনপূর্বক জনমানুষের প্রত্যাশিত কাঙ্ক্ষিত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এমনটি প্রত্যাশা করি। আশা করি এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান চলমান সংস্কার কর্মকাণ্ডের অংশ হিসেবে আগামীর প্রত্যাশিত ন্যায় বিচার তথা সুশাসন প্রতিষ্ঠিত হোক, এমনটি প্রত্যাশা রাখি। জয় হোক জনতার, জয় হোক বাংলার।